প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আছি মিরপুর শেওড়াপাড়া জনাব সোহেল সাহেবের কবুতরের খামারে। তিনি দীর্ঘদিন ধরে কবুতর পালন করেন। তিনি একজন সরকারি চাকরিজীবী, চাকরির পাশাপাশি কবুতর পালন করে বেশ আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা শুনব রেসিং কবুতর সম্পর্কে। কী কবুতর তিনি রেসিং করাচ্ছেন, কত কিলোমিটার পর্যন্ত তিনি টুর্নামেন্ট খেলছেন, কোন কবুতর দিয়ে কত কিলোমিটার টুর্নামেন্ট খেলতেছেন, এবং এই কবুতর ব্রিডিং সম্পর্কে আমরা জানবো। আজকে আমরা তার ব্রিডিং, কোন কোন কবুতর কতদিন তিনি ব্রিডিং করান এ সম্পর্কে তার কাছ থেকে জানবো। সুপ্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে কবুতর সম্পর্কে আরও অনেক কিছু তথ্য জানবো। গত পর্বে আমরা জেনেছি, বাকি অংশ আজকের পর্বে আমরা জানবো, এবং আগামী আরও এক পর্ব থাকবে, সে সম্পর্কে আমরা জানবো। চিলা কবুতর সম্পর্কে আগামী পর্বে আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, আজ জানাবো ব্রিডিং সম্পর্কে এবং রেসিং সম্পর্কে। কি কবুতর তিনি রেস করাচ্ছেন এ সম্পর্কে আজকে তার সাথে কথা বলবো। চলুন শুরুতেই আমরা তার ব্রিডিং রুমে ঢুকি, যাকে লফট বলি আমরা, কবুতর লফট। সে সম্পর্কে আমরা সেখানেই আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো। চলুন তাহলে তার ব্রিডিং রুমে আমরা যাই এবং তার সাথে কথা বলবো এবং জেনে নিব। আমরা এখন কবুতরের সাথে পরিচয় হব, কি কবুতর এখানে আছে সেই বিষয়ে আমরা জানবো। চলুন আমরা আপনার কবুতরটা একটু ঘুরে দেখি। ব্রিডিং রুমে আসেন। চলুন আমরা শুরুতেই ব্রিডিং রুমে ঢুকলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিডিং রুমে বেশ কিছু কবুতর আমরা এখানে জানবো। লফটে কি কবুতর আছে, এই যে বের করলেন, এই যে মাদি কবুতর। এটা মাদি? হ্যাঁ, মাদি মানে মেয়ে কবুতর। এই কবুতরটা আমার দুটা বাজি মানে অংশগ্রহণ করছে, 3টা বাজিতে, আর 3টা টুর্নামেন্ট, 4টা টুর্নামেন্ট হবে, 4টা টুর্নামেন্টে। তাহলে এর বয়স হয়েছে প্রায় আমার বাসায় আজকে 8 বছরের মতো। 8 বছর? হ্যাঁ, এর বাবাও আমার কাছে আছে এখনো। তো এইটা প্রথম বাজি ছিল 30 কিলো, দ্বিতীয় বাজি ছিল 51 কিলো, তারপরে আমাদের প্রথম মিরপুর থেকে টুর্নামেন্ট হয় একটা 20 কিলো, তারপরে হয় একটা 41 কিলো, 51 কিলো, পরে তারপরে এবার 61 কিলো। এগুলো সবগুলোতে 61 কিলোতে ও যায় নাই, ঠিক আছে। এবার ও টোটাল 3টা টুর্নামেন্ট, 3টা বাজিতে অংশগ্রহণ করছে। হ্যাঁ, এই যে এই মাটিটা বাপ হলো একটু ঘোরেন, এই ঘোরেন আপনার সমান। এই যে মাটিটার বাপ, এটা হলো ওই মাদির বাপ। হ্যাঁ, ও আমার বাসায় 8 বছর ধরে উঠতেছে, আর এ আমার বাসায় আসতে মানে 10 বছর ধরে আছে। 10 বছর? 10 বছর। আচ্ছা, এই 10 বছরে এই যে ব্রিডিং করাচ্ছেন, মানে কিরকম রেজাল্ট পাচ্ছেন এখন পর্যন্ত? রেজাল্ট যদি না পাইতাম তাহলে তো একে আমি রাখতাম না। রেজাল্ট পাচ্ছি দেখি তো এইটা আর এইটা আমার কাছে 10 বছর ধরে। 10 বছর? হ্যাঁ। এই মাদি আর এই মাদি বেসমেট। এই মাদির ভিতরে পার্থক্য কি? এটা হলো বেসমেট, এরা একই বছরে জন্মগ্রহণ করছে। একই বছরে? হ্যাঁ, একই বছরে জন্মগ্রহণ করছে, এবং ও যতগুলো খেলছে ও ততগুলোই খেলছে, এবং ওর একটা বেশি আছে। ও আমার এবার 51 কিলো বাজিতে 4 সাইড বাজিতে ও 3 দিনের দিন, মানে 3 দিন পর্যন্ত আসছে। 4 দিনের দিন ও আসতে পারে না, পরের দিন ও চলে আসছে। পরের দিন আসছে? হ্যাঁ, এটা হলো এই মাদি। এই মাদির 3টা ছেলে মেয়ে আছে, আমি দেখাই। এই যে ওই জিরাগলা মাদির একটা মেয়ে, এইটা এবার আমাদের মিরপুর ক্লাব থেকে 61 কিলো টুর্নামেন্ট থেকে ও আসছে।
61 কিলো টুর্নামেন্ট থেকেও আসছে। ওই মাটি আমার দিকে এদিকে করেন। এই মাটিরই আরেকটা মেয়ে এবারও আমাদের ক্লাবের 61 কিলো টুর্নামেন্টে আসছে এবং এবার 4 সাইড টুর্নামেন্টে আমার যে বাজিটা হলো 4 সাইড 51 কিলো, ওইটা থেকেও ফুল কমপ্লিট করা কবুতর। মানে টোটালও 265 কিলো রান করছে 2018-19-এ। 2018-তে 18-19 টোটাল। এই যে একটা কবুতর এইবার আমার 61 কিলো টুর্নামেন্টে আসছে। এগুলোর নাম কি? একই জাতের? এটা হলো গররা কবুতর। গররা কবুতর বলে। হ্যাঁ, তারপরে এটাকে বলে কালদম কবুতর। কালদম। হ্যাঁ, লেজগুলো কালো দেখে কালদম। এটা আমার 61 কিলো টুর্নামেন্টে আসছে। আচ্ছা, এই যে কবুতরগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, এগুলা বাজার মূল্য কিরকম? বাজার মূল্যটা নির্ভর করে আপনার রেসটার উপর। যেটাই হোক, আপনার কাছে যে আছে, আপনি কি, আপনার কাছে কি মনে হয় বাজার মূল্য? আমি আপনাকে বলি, এই যে কবুতরগুলো আমি দেখাইলাম সেই কবুতরগুলো আপনি বাজারে গেলে 300 টাকা থেকে শুরু করে আপনি 500 টাকার ভিতরে পাবেন। আবার এই কবুতরগুলো যখন রেস করে টুর্নামেন্ট খেলে কিংবা আপনার এইটা কি বলে আমরা যখন পাল্লা করি, হ্যাঁ, যখন পাল্লা করা হয় তখন এই কবুতরটার রেস জেনারেশনটা বিল্ড আপ অনেক ভালো হয়। মানে আসলে তখন এই বাচ্চা কাচ্চার দামগুলো অনেক বেড়ে যায়। আচ্ছা, এই যে এখন তো এগুলি সবগুলি ব্রিডিং আছে, এই ব্রিডিং সম্পর্কে একটু বলেন। এটা কি পদ্ধতিতে আপনার এটা করাচ্ছেন? ব্রিডিংটা সেম পদ্ধতি। যে ব্রিডিংটা হয় কি, আমি যে কবুতরগুলো পাল্লা দেই না, ওর বাবা মাগুলো আমার গুলো আছে। হ্যাঁ, বাবা মা গুলো আমার কাছে আছে। পাল্লা দেওয়ার পরে আমি দেখি যে আমার কোন কবুতরগুলো টিকার পরে ওই ওদের বাবা মা গুলা, চাচা যা আছে, চাচা ফুফু যা আছে, সবগুলা ব্রিডিং এ চলে আসি। ইভেন ওদেরকেও নিয়ে আসি, যারা ওরা পাল্লা যারা আমাদের রেসে আসছে ওদেরও নিয়ে এসে তারপরে আমরা ওদের সাথে ক্রসিং করে দিই। না, সেটা ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম যে এই ব্রিডিং এর পদ্ধতি কি? পদ্ধতিটা কি আমি আপনাকে কতদিন ধরে এর ডিম আসবে, কতদিন পরে এর বাচ্চা হবে? আপনি যখন একটা ব্রিডিং করবেন না, ব্রিডিং করার 8 থেকে 10 দিনের ভিতরে সে ডিম চলে আসবে, ডিম পেড়ে দিবে। হ্যাঁ, এর 18 দিন পর্যন্ত সে ডিম দিবে, তা দিবে। 18 দিন পরে সে বাচ্চা ফুটবে। বাচ্চা ফুটার প্রায় 1-1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত লাগে একটা বাচ্চা বের হয়েছে। 2 মাসের ভিতরে ও আবার ডিম পেড়ে দিবে। ডিম পেড়ে দেওয়া যখন ওই বাচ্চাটা মানে ওই প্রথম বাচ্চা দুইটা দেখবেন যে বেরোনোর মতো সময় হয়ে গেছে, তখন এই বাচ্চাগুলো আবার ফুটে যাবে। হ্যাঁ, আবার ফুটে যাবে। এরকম আপনার টানা কতবারই করাচ্ছে? 2 জোল। মানে 2 জোল বলতে 2 বার আমি বাচ্চা নিই। এইবারই শেষ হয়ে যাবে। এইবার যখন বাচ্চাগুলো এতটুকু হয়ে যাবে, এই যে এতটুকু যখন হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি এই মাদিটাকে উঠাই ফেলবো। তখন নটটাই বাচ্চাটাকে খাওয়াবে। মাদি সরাই ফেলবো। মাদি আর দিব না, আর দিব না। আমার বাচ্চা নেওয়া শেষ। হ্যাঁ, বছরে আমি দুইবার দেই। এখন আমার 4টা বাচ্চা ফুটুক আর 2টা বাচ্চা ফুটুক, আমি ওই 2বারই ডিম দেওয়াই ওদের দিয়ে। মানে আপনার এই লিতে আপনি 2বারই ডিম দেওয়ান? জি। এক জোড়া নর মাদিকে আপনি 2বার করাচ্ছেন? 2 মাস ওরা ব্রিডিং করে আর 10 মাস ওরা বসে খায়। 10 মাস বসে খায়? 10 মাসে আর ব্রিডিং করে না? আর ব্রিডিং করায় না। এইটা কেন করাচ্ছে? এইটা করাই না কারণ আমার যে যতটুকু জায়গা, আমার যে খাঁচাগুলা, মানে আমার যে কবুতর রাখার জায়গাগুলা, এই জায়গাগুলা আমার কনজাস্টেড। আমার যখন ফিল আপ হয়ে যায় তখন আমার তো দরকার পড়ে না ব্রিডিং করার। আমার যখন খালি হয় তখন আমি ব্রিডিং এ দিই। যখন আমরা ট্রেনিং করি, আমাদের কবুতর যখন লস চলে যায়, তখন এগুলাতে ফিল আপ করে আমরা তখন এগুলাকে রেস্টে দিই। আচ্ছা, এই যে ব্রিডিং অবস্থায় এদেরকে কি ধরনের খাবার দিচ্ছেন এবং কি ধরনের মানে চিকিৎসা, মানে ট্রিটমেন্ট, একে সুস্থ রাখার জন্য কি করতেছেন আপনি? সুস্থ বলতে কি, আপনি যেমন আমি আপনাকে বলি, খাবারটা 5 মিশালি খাবার হয়। ধান থাকে, ব্রিডিং এর ধান কম দেয় মানুষ। না, ব্রিডিং এর সময় আপনি কি খাবার দিচ্ছেন? এই ব্রিডিং এর সময় ডাবলি, ছোলা, তারপরে মুসুরের ডাল আছে, রেজা আছে, গম আছে, হ্যাঁ, অ্যাঙ্কার আছে, বাজরা আছে, বিভিন্ন ধরনের 5 মিশালি খাবারগুলো যায়। 5 মিশালি খাবার দিচ্ছেন?
আর চিকিৎসাটা কি নিচ্ছেন এই সময়? কোনো চিকিৎসা বলতে এটা যখন ব্রিডিং এ পাঠাবো, ব্রিডিং এ দেওয়ার আগে ওকে সালমোনিয়া একটা টিকা আছে ঘাড়ে, ওই টিকাটা দেই। এই টিকা দেওয়ার 15 থেকে 20 দিন পরে RDB একটা আছে রানে দেয়, ওই টিকাটা দেই। ওই টিকাটা দেওয়ার পরে এর ভিতরে ওদেরকে আমরা সবসময় একটু ঠান্ডা রাখি। ঠান্ডা রাখার পরে ওকে পরে ঠান্ডা রাখার পরে ঠান্ডার স্যালাইন জাতীয় কিছু দিই। দেওয়ার পরে ওকে আমরা মাল্টিভিটামিন কোর্স করি। মাল্টিভিটামিন কোর্স করার পরে ঠিক 1 মাস আগের থেকে এই কোর্সটা শুরু হয় যে আমি 1 মাস পরে জোড়া দিব। তারপরে আমরা ওদেরকে টানা 5 থেকে 6 দিন আপেল সিডার ভিনেগার খাওয়াই, আমি খাওয়াই। আমি অন্য মানুষের জানি না, কিন্তু আমি আপেল সিডার ভিনেগার খাওয়াই। আর ওর ভিতরে যদি কোনো ঠান্ডা জনিত থাকে তখন এটা বের হয়ে চলে আসে যে ও ঠান্ডা আসছে, কিন্তু ওই আপেল সিডার ভিনেগারটা এইটাই ওইটা তখনই ওর আমি ঠান্ডার চিকিৎসা করি। মূলত বাংলাদেশে বলতে গেলে না, মানে আমি যেটা মনে করি কবুতরের একটাই সমস্যা হয়, সেটা হলো ঠান্ডা, গরম ঠান্ডা। ঠান্ডার থেকে কবুতরের যত রোগ, তাছাড়া আর কোনো মাঝে মধ্যে দু একটা এক্সেপশনের অসুখ হয়। সেটা হলো কি আপনার দলের যে বদ হজম হয়, যখন ধরেন যে এই খাবারের ভিতরে যদি একটা খাবারের ভিতরে যদি দেখেন এখানে একটা গু মানে কবুতরের মল এখানে লেগে থাকে, এই খাবারটা যখন কবুতর খেয়ে ফেলে তখন পেটে হয়, মানে ডায়রিয়া জনিত কিংবা গ্যাস হয়ে ফুলে যায়। তখন এটাকে আমরা মানে ধরেন নর্মাল একটু আদার টুকরা একটু লাগাই দিলে মানে এটা মানে গ্যাসটা কমে যায়। গ্যাসটা কমে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই ব্রিডিং অবস্থা যদি কোনো কবুতর মানে রোগ বালাই হয় বা অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ, এইরকম হওয়ার অবস্থায় আপনি কি মাঝে মধ্যে হয়, যেমন চিকিৎসা নিচ্ছেন? মানে ভ্যারাইটিস অসুখ হয়। কয়দিন আগে একটা কবুতরের ডিম আটকে গেছিল, ডিমটার দ্বিতীয় দিনটা পারতেছিল না। তখন আমি ও 3-4 দিন পরে খেয়াল করে দেখলাম ডিম আর পারতেছে না, মানে ওর যে ফোর্সটা দরকার ডিমটা বের করার, ওরও শক্তিটা নাই। তার মানে কি ওর ভিতরে ভিটামিনের অভাব ছিল। কবুতরটাকে আমি ধরে আমি নিজে ডিমটাকে আউট করে দিচ্ছি, আউট করে দেওয়ার ওকে রেস্টে দিয়ে দিচ্ছি। এরকম হয়। এখন মোটামুটি দেখা যায় কি আপনি যদি নিয়মিত একটা কবুতরকে ধরেন মাসের প্রথম সপ্তাহে 5 দিনের আপেল সিডার ভিনেগার করলেন, করার পরে আবার এর 2 দিন রেস্ট দেওয়ার পরে ওকে একটু মানে আপনি কি বলে একটু ক্যালসিয়াম দিলেন 3 দিন, আবার 2 দিন সাদা পানি দেওয়ার পরে আবার একটু ভিটামিন দিলেন 3 দিন, এরকম করে দেওয়ার পরে লাস্টে নিয়ে আসবেন হলো লিভারটনটা। একদম মাসের শেষে লিভারটনটা দেওয়া, আবার 5 দিন পরে আবার আপনি যদি আপেল সিডার ভিনেগার পরের মাসে আপেল সিডার ভিনেগার খান, কবুতর আর অসুস্থ হবে না। না, অনেকেই কমপ্লেন করতেছে কবুতর নিয়ে যে তার কবুতরে ডিম আসতেছে না, ডিম আসলে বাচ্চা ফোটে না। এর কারণটা কি মনে করেন? এখানে কারণ হলো অনেকে বাজার থেকে কবুতর নিয়ে আসে, তো বাজারের কবুতরগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই মানে কি হয় থাকে ডুপ্লিকেট বলতে পারেন, কিংবা আমি কেন আছে বাজারে কবুতর বিক্রি করবো, হয়তো আমার টাকার অভাব পড়ছে, নয়তো আমার জিনিসটা মালটা ভালো না, মালটা খারাপ, এর জন্য আমি বাজারে বিক্রি করতেছি। সেই কবুতরটা নিয়ে আসছে তার বাসায়, কিন্তু তার বাসায় আর ডিম হচ্ছে না, এটা স্বাভাবিক। আবার দেখা যাচ্ছে যে কোনো কবুতর এমনই আছে যে কোনো কবুতর বাঞ্জা বলি আমরা, মানে ডিম পারে না, যেমন আমাদের অনেক মা বোনের বাচ্চা কাচ্চা হয় না, এরকম মানে বাঞ্জা মানে ছোটকাল থেকে তাদের প্রবলেম হয় বাঞ্জা, ওই কবুতরগুলো বাজারে বিক্রি করে দেয়, ওইগুলো হাড়িতেই সারাদিন বসে থাকবে, ওরা ডিম পারবে না। না, ডিম আসার পরও বাচ্চা ফোটে না, এর কারণ কি হতো? বাচ্চা ফোটে না, ওই দেখা যাচ্ছে তাহলে নরের সমস্যা, নরের ডিম জমতেছে না, এই সমস্যা হইতে পারে। আবার কোনো সময় যে আকাশে যখন বজ্রপাত হয় তখন অনেক ডিম নষ্ট হয়ে যায়। তারপরে আবার মাদিরও সমস্যা হইতে, আমার একটা মাদি আছে ডিম পারে কিন্তু মাদির দেখা যাচ্ছে যে ওই মাদির যে প্রজনন ক্ষমতাটা নাই, হ্যাঁ, কিংবা নরের প্রজনন ক্ষমতাটা নেই, এর জন্য ডিম জমে না। আচ্ছা সোহেল ভাই, আপনার অনেক ধরনের কথা শুনলাম কবুতর সম্পর্কে। এবার আমরা জানতে চাচ্ছি আপনার এই কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে একটাই, আমার একটা স্বপ্ন, সেটা হলো যে এই যে আমি যেভাবে কবুতর ধরে আছি, এরকম বাইরের দেশের লোক ধরে বলবে যে মেড ইন বাংলাদেশ। আর কিছু না, আমার স্বপ্ন একটাই। আমরা শুধু আনি, আমরা দিতে পারি না, মানে এক্সপোর্ট করতে, আমরা শুধু ইম্পোর্ট করে আনি, এক্সপোর্ট করতে পারি না। আমরা যেদিন এক্সপোর্ট করে বলবো যে মানুষ বলে যে মেড ইন বাংলাদেশ, সেদিনে আমার এই জীবনের মানে কষ্টটা সার্থক হবে। মানে আপনি মেড ইন বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুতি? আমি এইটা আমার মরার আগ পর্যন্ত আমি করতে থাকবো। আমি সবাইকে বলি যে আমার কবুতর, আমাদের বাংলাদেশের কবুতর উপরে কবুতর নেই। হ্যাঁ, আমাদের একমাত্র বাংলাদেশি একটা কান্ট্রি, যে কান্ট্রিতে আমরা গ্রিবাস কবুতর
রেস করে নিয়ে আসি। রেস মূলত হয় রেসিং হুমা দিয়ে, ওইটাতে আমরা অল্টারনেট করে আমরা গ্রিবাস কবুতর রেস করে নিয়ে আসতেছি। এর উপরে আর কবুতর হয় না। আপনি আমার এই কবুতরও যদি আমরা, আমাদের আগে কন্ঠিগোলা কবুতর ছিল 560 ঘন্টা এমনি অটো উঠতো, ওই কবুতরটা আমরা করতেছি মডিফাই করতে 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 আমরা একটা রেসিংয়ের কবুতর নিয়ে আসছি। এখন দূর থেকে সে আসে, সে তার নাকের গন্ধ সে 50, 60, 70, 120, 25 কিলো থেকে চলে আসতো, শুধু নাকের গন্ধ, শুধু সে তার শ্রবণ শক্তি দিয়ে, তার দিয়ে সে তার মালিকের বাসায় চলে আসছে। এর থেকে বাংলাদেশের গিরিবাজের উপরে আর কিছু পাওয়া নেই।